বাহিরের সমস্ত হইচই কর্ণগোচর হলো অনুভার। লজ্জায় পুরো দেহ তার কাঁপছে। ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলে চলছে। এসি চলার পরেও হাত পা ঘেমে নিয়ে একাকার। তাদের হইহুল্লোড় বন্ধ হলো। তার মানে শ্রাবণ আসছে। ঘরে প্রবেশ করলো সৌহার্দ্য। দরজা আটকে দিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গিয়ে ধপাস করে বসে পড়ল বিছানায় নববধূর সম্মুখে। দুই হাত দিয়ে ঘোমটা সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, সে আল্লাহ, অপূর্ব। লজ্জায় কুঁকড়ে গেল প্রান্তি। তার থুতনি ধরে মুখ উঁচু করলো সৌহার্দ্য। কপালে গম্ভীর চুম্বন আঁকল। ঠোঁট বন্ধ করে নিল মেয়েটি। খামচে ধরল স্বামীর পাঞ্জাবি। সৌহার্দ্য হাসল, ফিসফিস করে বলল, প্রান্তি লজ্জা পেতেও জানে? কই, জানতাম না তো। লজ্জার পরিমাণ বৃদ্ধি পেল প্রান্তির। দুষ্টু হাসল সৌহার্দ্য, বলল, লজ্জাবতীকে নির্লজ্জবতী করার ক্লাস শুরু করব। কথার অর্থদ্বার বুঝতেই এবারও চুপ রইল প্রান্তি। নীরবতায় যেন সম্মতির লক্ষণ। সৌহার্দ্য হাসল। সঙ্গে আনা উপহারটা স্ত্রী হাতে দিয়েই আবারও চুম্বন আঁকল অধরে। এদিকে ঘড়ির কাঁটা এক ঘর হতে আরেক ঘরে স্থির হলো। 12:30 প্রায় বেজে গেছে, অথচ এখনও ঘরে প্রবেশ করেনি শ্রাবণ। চিন্তিত হলো অনুভা। এতক্ষণে তো তার এসে পড়ার কথা। তাহলে কোথায় গেল শ্রাবণ? ধীরে ধীরে সময় অতিবাহিত হলো বেশ কিছুটা। মোবাইল হাতে নিল অনুভা। অন করতেই দৃষ্টিগোচর হলো শ্রাবণ দিয়ে সেভ করা নাম্বারটি থেকে গুনে গুনে 11টা মিসড কল। শঙ্কিত হয়ে উঠল তার মন। মোবাইল সাইলেন্ট থাকায় টের পায়নি কিছুই। কম্পিত হাতে দ্রুত কল লাগালো নম্বরটিতে। রিসিভও হলো সঙ্গে সঙ্গে। যেন চাতক পাখির ন্যায় তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। তাকে কিছু বলতে না দিয়ে সুগভীর কণ্ঠে শ্রাবণ বলে উঠল, ঘর থেকে বের হয়ে হাতের ডানে হাঁটলেই সিঁড়ি পেয়ে যাবে। সিঁড়ি বেয়ে ছাদে চলে এসো। এর বেশি একটা বাক্য খরচ করল না শ্রাবণ। কেটে দিল কল। বড়ই আশ্চর্য হলো অনুভা। এত রাতে ঘরে না এসে ছাদে তাকে কেন ডাকলো ছেলেটি? মাথা হতে ওড়নাটা খুলে বিছানায় রেখে দিল অনুভা। পরনের অমায়িক কাজে করা শাড়ির আঁচল দিয়ে মাথার ঘোমটা টেনে বের হলো ঘর থেকে। নুপুরের রিনিঝিনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ভয়ে লজ্জায় কেঁপে উঠল অনুভার মন। হঠাৎ কেউ দেখে ফেললে কি মনে করবে? হাঁটার গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে পা ফেলতে লাগলো সম্মুখের পথে। তবুও নুপুরের শব্দ হচ্ছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো অনুভা। চারিপাশে চোখ বুলিয়ে অবশেষে দেখা মিলল শখের পুরুষের। রেলিংয়ে হেলান দিয়ে আশেপাশে মনোযোগী দৃষ্টিতে চেয়ে আছে। স্ত্রীর উপস্থিতি টের পেতেই সম্মোহনী স্বরে বলল, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। তাই করলো অনুভা। আটকে দিল ছাদের দরজা। ছোট ছোট কদমে এগিয়ে এসে সেও রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো পাশে। মিহিস্বরে বলল, এত রাতে ছাদে ডাকলে কেন? আকাশ হতে দৃষ্টি সরিয়ে সেই দৃষ্টি স্ত্রীর পানে স্থির করলো শ্রাবণ। সোনালি রঙের সুতোয় বোনা চোখ ধাঁধানো সুন্দর শাড়িটি যেন সঠিক অঙ্গতেই স্থান পেয়েছে। শাড়িটি তাঁতিপাড়া থেকে মনমতো ডিজাইন বানিয়ে এনেছিল শ্রাবণ। ইচ্ছে ছিল যেদিন অনুভা নামক মেয়েটিকে সে জীবনে পেয়ে যাবে সেদিন তাকে মনের মতো সাজাবে। সাজাবে ফুলে ফুলে ফুলপড়ি। তাই হয়েছে। নিখুঁতভাবে শাড়িটা পরানো হয়েছে তাকে। শরীরের বিভিন্ন জাতের ফুলের গহনা, মোটা করে কাজল টানা চোখ, ঠোঁটে লিপ বাম। এর বেশি আর সাজ নেই। চুলগুলো খোপা করা, কিন্তু তার উপর দিয়েই ছোট ছোট চুলগুলো বাতাসের তালে তালে এলোমেলো হয়ে উঠছে। এ এক অদৃশ্য ঘোরে আবদ্ধ হয়ে উঠল শ্রাবণ। দৃষ্টিতে জমা হলো তীব্র প্রেমের নেশা। শক্ত করে জড়িয়ে ধরল অনুভার কোমর। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ ঠোঁটের ভাঁজে আবদ্ধ করে নিল রমণীর তুলে নরম ঠোঁট। এহেন কাণ্ডে বিস্মিত হলো অনুভা। কিছুই যেন পূর্বে আজ করতে পারেনি সে। নিস্তেজ হয়ে এলো তার শরীর। বাধা দেওয়ার সমস্ত শক্তি লোপ পেয়ে গেল। পূর্ণিমার চাঁদ হলদে আলোয় আলোকিত হয়ে উঠেছে ধরণী। ছাদের টবে লাগানো কামিনী ফুলের সুবাস ছড়িয়েছে চারদিকে। সাথে পাল্লা দিয়ে বইছে মৃদু বাতাস। দূর পথ হতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভাসছে ঝিঝি পোকার গান। প্রেমময় একটি মুহূর্ত। কিছু সময় অতিবাহিত হতেই শ্রাবণ তার অষ্টদয় ছেড়ে দিল। নিতে লাগলো ভারী শ্বাস। অনুভার অবস্থাও এক। লজ্জায় বন্ধ চোখ মেলতে পারছে না কিছুতেই। এমন একটি কাণ্ড ঘটার পর কি করে সম্মুখ পুরুষটির চোখে চোখ রাখবে সে? ধীরে ধীরে বাঁধন শক্ত হলো শ্রাবণের। শাড়ি ভেদ করে অনেক আগে উন্মুক্ত উদরে হাত এসে প্রবেশ করেছে। মেয়েটির অস্বাভাবিক হৃদস্পন্দন, উত্তপ্ত শ্বাস প্রশ্বাস খুব ভালো করেই টের পাচ্ছে সে। কিছু সময় কেটে গেল। একরাশ লজ্জা নিয়েই পিট পিট করে তাকালো অনুভা। ফের দৃষ্টিগোচর হলো সেই মাদকতা মেশানো একজোড়া দৃষ্টির। দৃষ্টিটি প্রকাণ্ড গাঢ় হয়ে তার ওপর। শরীরের ভারসাম্য যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে অনুভার। জড়িয়ে ধরল পুরুষটিকে। চোখ বেরিয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল।
বাঁধন শক্ত হয়ে এলো। ফুপিয়ে কান্না করার শব্দ ভেসে এলো শ্রাবণের কর্ণে, অথচ সে কিছুই বলল না, বাধা দিল না। এ কান্না যে দুঃখের নয়, এ কান্না হচ্ছে সুখের। শ্রাবণ বলেছিল, আমি তোমায় সুখের অসুখে ডুবিয়ে রাখবো নোভা। সেই বাক্যটি এই মুহূর্তে বরংবার প্রতিধ্বনিত হতে লাগলো অনুভার কানে। এই কি তবে সেই সুখ? ভালোবাসার প্রাপ্তি বুঝি এত সুখকর? গলা জড়িয়ে গেল অনুভার। চোখের পানি নাকের পানি একত্র হয়ে তা লেগে গেল শ্রাবণের পাঞ্জাবিতে। আজ সকল জড়তা একপাশে সরিয়ে দিয়ে জড়ানো কণ্ঠেই অনুভা স্বীকার করে বসল নিজের মনের গহীনে লুকায়িত সেই চিরচায়িত সত্য কথাটা। ভালোবাসি শ্রাবণ, অনেক ভালোবাসি তোমায়। শ্রাবণ হাসল, যেই হাসির কোনো শব্দ নেই, এই হাসির প্রাপ্তির হাসি। তার মনটা নড়ে উঠল। পুরুষালী কঠোর চোখ দিয়েও হলো দুফোঁটা বর্ষণ, যার দৃষ্টির অলক্ষ্যেই থেকে গেল সুখী রমণীর। মাথায় আলতো চুমে খেয়ে তাকে সপাত করে পাজকালো করে তুলে নিল শ্রাবণ। ফিসফিসানো গাঢ় স্বরে প্রয়োগ করলো সুগভীর বাক্য। আধারিয়া রজনীর আধার ছড়িয়ে আলোকিত করা ওই চন্দ্রের চেয়েও সুন্দর আমার নোভা। কামিনী ফুলের গন্ধের চেয়েও মোহনীয় আমার নোভার ঠোঁট। শ্রাবণ নামক পুরুষের উপরে শুধু নিহিত হোক নোভার সকল সুখ। লজ্জায় কুকড়ে গেল অনুভা। প্রিয়তমের পাঞ্জাবি খামচে ধরে প্রশস্ত বক্ষে গুজল মুখ, কিন্তু ঘোর কাটল না শ্রাবণের। তাকে কোলে নিয়েই নিচের দিকে যেতে যেতে ফিসফিসিয়ে আবদার করলো, আজ পুরোপুরি হবে আমার মেঘ। শত জড়তা লজ্জার দেয়াল ভেঙে চুরে দিয়ে আমার হবে, আমার ভালোবাসার স্পর্শ আঁকতে দিবে। এত সুমধুর আবদার নাকচ করতে পারল না অনুভা। সেও চায় পুরোপুরিভাবে শ্রাবণের হতে। লাজুক স্বরে ছোট্ট করে জবাব দিল, আজকের দিনটি শুরু হলো হাজারটা অনিয়ম দিয়ে। শ্রাবণ সৌহার্দ্যকেই আজ সকাল সকাল হাঁটতে বের হলো না। খোলা আকাশের নিচে বসে তাদের চা খাওয়া হলো না। এখনও গভীর ঘুমে আচ্ছন্ন তারা। গোসল সেরে এসে বাসি ফুলগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়ল অনুভা। ভেজা চুল দিয়ে গড়িয়ে পড়ছে পানি, যার দরুন কোমরের কাছে শাড়ির অংশটাও ভিজে লেপ্টে গেছে শরীরের সঙ্গে। ঘরদোর পরিষ্কার করে ময়লাগুলো একপাশে রেখে দিয়ে আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ালো সে। নিজের পানে নিজে তাকাতেই যেন লজ্জাবোধ হচ্ছে মেয়েটার। গতকাল রাতের কথা মনে পড়তেই বারবার কেঁপে উঠছে সর্বাঙ্গ। নিচে যেতে ভীষণ লজ্জা করছে। ভেজা চুল দেখে কে কি মনে করবে? সকাল হয়ে গেছে অনেক আগে, এতক্ষণ ধরে ঘরে বসে থাকাটাই বা কেমন দেখায়। লজ্জা ঠেলে আশেপাশে তাকালো অনুভা। ড্রেসিং টেবিলের ওপর পেয়েও গেল হেয়ার ড্রায়ার। তাই আর বিলম্ব না করে সুইচ অন করে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তখনই শব্দ হলো ওয়াশরুমের দরজার। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল বিছানা ফাঁকা। তার মানে শ্রাবণ উঠে গেছে। সময় নিয়ে চুল শুকিয়ে বিছানা গোছাতে চলে এলো অনুভা। কাবাট খুলে নতুন বিছানার চাদর বের করে তা বিছাতে লাগলো। ওয়াশরুমের দরজা খুলে তখনই বেরিয়ে এলো শ্রাবণ। তোয়ালে দিয়ে ভেজা মাথা মুছতে মুছতে তাকালো স্ত্রীর পানে। বারান্দায় আধ ভেজা তোয়ালে মেলে দিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো স্ত্রীকে। অনুভা চমকালো। তার কাঁধে থুতনি ঘেঁষে আহ্লাদি সুরে শ্রাবণ বলল, স্বামীর ছোঁয়া পেতে না পেতেই দেখছি তোমার সৌন্দর্য আরও বেড়ে গেছে নোভা। আমারটা কেন ভালো না? আমিও তো এই প্রথম বউকে আদর করছি। হতভম্ব হয়ে গেল অনুভা। কুনুই দিয়ে ভূত মারল তার পেটে। খানিকটা ব্যথা পেল শ্রাবণ। তাকে ছেড়ে পেটে হাত দিয়ে বসে পড়ল। রাগত স্বরে অনুভা বলে উঠল, তুমি সত্যি একটা অশুভ, মুখে যা আসে তাই বলে দিবে তুমি। আজব, আমি একটা লয়াল ছেলে। মনে যা আসবে তাই তো বউয়ের সামনে প্রকাশ করবো, তাই না? সরো এখান থেকে, বিছানা গোছাতে দাও। না সরলে কি করবে? রাগ তরতর করে বৃদ্ধি পেল অনুভার। বালিশটা শ্রাবণের দিকে ছুঁড়ে মেরে মাথায় ঘোমটা টেনে হাঁটা ধরল দরজার দিকে। বলল, নিজে গুছিয়ে নাও, সবটা সুন্দর করে গোছাবে বলে দিলাম। আলগোছে হাসলো শ্রাবণ। ততক্ষণে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেছে অনুভা। সোফায় বসে চা খাচ্ছেন আর যা ননদদের সঙ্গে গল্প করছেন শান্তা। বড় পুত্রবধূকে দেখেই প্রসন্ন হেসে শুধালেন, ঘুম ভেঙেছে? এহেন প্রশ্নে সকলের সামনে খানিকটা লজ্জা পেল অনুভা। অপর্ণিস মাথা নাড়ালো। শান্তা পুনরায় বললেন, শ্রাবণ উঠেছে? উঠলে টেবিলে নাস্তা বেড়ে রাখা আছে, ওগুলো নিয়ে ঘরে চলে যাও, দুজনে একসঙ্গে গিয়ে খেয়ে নাও। আহত দৃষ্টিতে শাশুড়ির পানে তাকালো অনুভা। এই তো ছেলেটার লাগামহীন কথায় বিরক্ত হয়ে সে নিচে এসেছিল, এখন কিনা আবার তার কাছেই যেতে হবে। দূর দূর। তার করুণ চাহনি আর দৃষ্টিগোচর হলো না শান্তার। তিনি তো গল্প করাতেই মনোযোগী হয়ে উঠলেন। তাই বাধ্য হয়ে খাবার নিয়ে পুনরায় ঘরে গেল অনুভা। কিছুক্ষণ বাদে নিচে নেমে এলো প্রান্তি এবং সৌহার্দ্য। তারাও একসঙ্গে নাস্তা করে নিল। অর্থিকা এবং ফায়াজ একই ইউনিভার্সিটিতে এবং একই ব্যাচের স্টুডেন্ট। যদিও তাদের ডিপার্টমেন্ট ছিল সম্পূর্ণ আলাদা, তবুও প্রথমে এই মেয়েটি ফায়াজের নজরে পড়েছিল নবীন বরণের দিন।
তখন তারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ক্যাম্পাসে আগমন ঘটেছে নতুন শিক্ষার্থীদের। নতুনদের ফুল দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানানোর দায়িত্ব এসে পড়েছিল তাদের ওপর। বন্ধুদের বিভিন্ন কথাবার্তার উদ্বেগপূর্ণ শক্তি সেদিন বের করে এনেছিল অর্থিকার প্রাণোচ্ছল হাসিখুশি রূপটা। এই রূপেই তখন মুগ্ধ হয়েছিল সদ্য যৌবন অতিবাহিত করতে থাকা যুবকটি। সেদিন পুরোটা সময় সে মেয়েটির পানে নিষ্ফল দৃষ্টিতে তাকিয়েছিল। তার এই প্রেমে পড়ার কাহিনীটা একসময় বন্ধুদের নজর এড়ায় না। তখন সবাই তাকে চেপে ধরে। সবার জোড়াজুড়িতে নিজের মনের গহীনে হুট করে আগমন ঘটায় এক রমণীর প্রতি প্রেমের কথা তাদের জানিয়ে দেয় ফায়াজ। তারপর বন্ধু মহলে হয়ে ওঠে যেন এটাই অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সবার কথায় এবং ভরসায় ধীরে ধীরে সে ভাব জমায় অর্থিকার সাথে। শুরু হয় দুজনার বন্ধুত্ব, কিন্তু ফায়াজ আর বলতে পারে না নিজের মনের কথা, বলতে পারে না এই বন্ধুত্বের পিঠে লুকিয়ে থাকা অনুভূতিগুলোর কথা। এভাবেই শেষ হয়ে যায় ভার্সিটি লাইফ। কয়েক মাস বাদে হুট করে একজন বন্ধু থেকে ফায়াজ জানতে পারে যে অর্থিকার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তখন কি কষ্টটাই না পেয়েছিল ছেলেটা। মধ্যরাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে হাজির হলো প্রিয়তমার বাড়ির সম্মুখে। একের পর এক কল দিয়ে ভঙ্গ করলো অর্থিকার আরামদায়ক ঘুম। মোবাইল সাইলেন্ট করা না থাকায় ঘুম থেকে জেগে উঠল অর্থিকা। কল রিসিভ করে কানে ধরতেই শুনতে পেল করুণ কণ্ঠস্বর। অর্থিকা, ফায়াজ, নিচে আসবে অর্থিকা? নিচে আসবো মানে? এসো না, আমি দাঁড়িয়ে আছি নিচে, প্লিজ একটিবার এসো। দৌড়ে বারান্দায় চলে আসলো অর্থিকা। তার বারান্দা থেকে রাস্তাটা খুব ভালো করেই দেখা যায়, তাই ফায়াজকে দৃষ্টিগোচর হতে আর বেশি সময় লাগে না অর্থিকার। বলে, এত রাতে তুমি এখানে হঠাৎ? পাগল টাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগলই হয়েছি, তুমি এসো। বললেই তো আর এত রাতে নিচে আসা যায় না ফায়াজ। দরজা ভেতর থেকে লক করা, চাবি বাবা মায়ের কাছে, তাদের দরজাও লক করা। কি বলবে ফোনে বললেই তো হতো। অযথা মাঝরাতে আসার কি প্রয়োজন তাই তো বুঝলাম না। অযথা নয় অর্থিকা, আমার অনেক কিছু বলার আছে তোমায়, যা ফোনে বলা সম্ভব নয়। বাড়িতে যাও, বেশি গুরুত্বপূর্ণ হলে কাল না হয় দেখা করো। তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই কাল বলা যাবে না, যা বলার আজই বলতে হবে। বিয়ের এখনো মাসখানেক দেরি আছে ফায়াজ, পাগলামো বাদ দিয়ে বাড়ি যাও। সেদিনের মতো শান্ত হয়ে ঠিকই বাড়ি ফিরে গিয়েছিল ফায়াজ, কিন্তু কেউ আর রাতে ঠিকমতো ঘুমাতে পারল না। তার পরের দিন বিকেলে দুজনে দেখা করলো একটি ক্যাফেটেরিয়ায়। সম্মুখে বসেই অর্থিকা প্রশ্ন ছুড়ল, কি এমন গুরুত্বপূর্ণ কথা যে এত রাতে বাড়ির সামনে আসতে হলো তোমায়? নাও এখন বলা শুরু করো। কোনো ধরনের হেয়ালি ছাড়াই টেবিলের ওপর রাখা অর্থিকার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল ফায়াজ। উত্তেজিত স্বরে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি অর্থিকা, খুব খুব ভালোবাসি। তোমাকে অন্যের হয়ে যাওয়াটা নিজ চোখে দেখতে পারবো না আমি। আমার যে খুব কষ্ট হবে অর্থিকা, আমি কষ্ট সহ্য করতে পারি না। দেখা গেল এত বড় কষ্টে আমি মারাই গেলাম, তখন কি হবে? প্লিজ অর্থিকা, বিয়েটা ভেঙে দাও। তুমি বিয়েটা ভেঙে দিলেই আমি আমার বাবা মাকে নিয়ে তোমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাবো। কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল অর্থিকা। এমন কিছু শোনার জন্য যেন সে মোটেও প্রস্তুত ছিল না। মেয়েদের নাকি এক অদৃশ্য ক্ষমতা আছে, কেউ তাদের লুকিয়ে লুকিয়ে পছন্দ করলেও তারা তা বুঝে ফেলে। কিন্তু ফায়াজ নামক পুরুষটির সঙ্গে এত বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও কিছুতেই বুঝতে পারল না অর্থিকা। কারণ বোঝার মতো এমন কোনো কাজই তো ফায়াজ করেনি। সে ভেবেছিল লেখাপড়া শেষে একটা চাকুরি জুটিয়েই সবটা জানিয়ে দেবে অর্থিকাকে। অর্থিকা তার ডাকে সাড়া না দিলে বাড়িতেই বিয়ের প্রস্তাব পাঠাবে। তখন তো আর মেয়েটা না করতে পারবে না। কিন্তু সব যেন এক নিমিষে এলোমেলো হয়ে গেল। নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল অর্থিকা। প্রশ্ন করল, কবে থেকে তোমার মনে এসব চলছে? মনে এসব চলছে মানে? না মানে কবে থেকে ভালোবাসো? আমাদের বন্ধুত্ব শুরু হওয়ার আগে থেকে। তাহলে এতদিন বলনি কেন? দৃষ্টি নত করে নেয় ফায়াজ। বলে, বেশ কয়েকবার বলতে চেয়েও বলতে পারিনি। কেন? ভয়ে, যদি আমায় অ্যাকসেপ্ট না করো তাই। তাচ্ছিল্য হাসলো অর্থিকা। ফের প্রশ্ন করল, তাহলে এখন কেন বলছো? আমি তোমাকে হারাতে চাই না অর্থিকা। এখন যে অ্যাকসেপ্ট করব শিওর হচ্ছ কি করে? অ্যাকসেপ্ট না করার তো কোনো কারণ দেখছি না। আমি ভালো চাকরি করি, আমার পরিবারও ভালো। তুমি শুধু এই বিয়েটা ভেঙে দাও, বাকি সব কিছু আমি ম্যানেজ করে নেব। প্লিজ আমার হয়ে যাও অর্থিকা। দীর্ঘশ্বাস ফেলে অর্থিকা। বলে, এ সম্ভব না ফায়াজ, তুমি অনেক দেরি করে ফেলেছো। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন সপ্তাহ দুয়েক আগে। ছেলের সাথে সাক্ষাৎ করে তাকে আমার মনে ধরেছে, আর আমিও বিয়েতে পুরোপুরিভাবে মত জানিয়ে দিয়েছি।
ছাপাখানায় বিয়ের কার্ডও ছাপতে চলে গেছে। বিয়ের শপিংও অর্ধেকটা শেষ। মাঝপথে এসে এসব আর সম্ভব নয়। শুরু থেকেই স্রেফ তুমি আমার একজন ভালো বন্ধু ছিলে, ব্যাস এতটুকুই। তবে তোমার উচিত ছিল নিজের মনের কথাটা আমায় জানিয়ে দেওয়া, তাহলে তো অন্তত নিজের দিক থেকে তুমি দায়সারা থাকতে পারতে। তোমার দিক থেকে তুমি সব চেষ্টা করেছো, এ কথাটাও বলতে পারতে, কিন্তু তুমি তা করনি। এখন মাঝপথে এসে ভালোবাসি তোমায় বিয়ে ভেঙে দাও বললেই তো আর হয় না ফায়াজ। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো বললাম এখনও তো তোমার বিয়ে হয়নি, তাই না? বিয়ে হয়নি, তবে হবে। এমন একটা জায়গা থেকে ফিরে আসা সম্ভব নয় ফায়াজ। তাছাড়া সকল ভুলের সমাধান হয় না। তোমার ভালোবাসায় সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভেবেছিলাম বিয়ের প্রথম কার্ডটা আমি তোমায় দিব, কিন্তু দেওয়া আর হলো না। এতে তোমার কষ্ট আরো বাড়বে। একতরফা ভালোবাসা ভুলে গিয়ে নিজের জীবন গুছিয়ে নিও। আশা করি ভালো একজন মানুষ তোমার জীবনে আসবে। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই বিদায় নিয়েছিল অর্থিকা। এরপর আর কারোর সঙ্গে কারো দেখা হলো না। বাড়িতে শুরু হলো ফায়াজের পাগলামি। অর্থিকার বিয়ে হতেও আর মাসখানেক সময় লাগলো না। দিন 15 বাদে হয়ে গেল বিয়ে। সেদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিল ছেলেটা। বেশ কয়েকবার শেষ করে দিতে চেয়েছিল নিজেকে। পুরুষ মানুষ শক্ত হৃদয়ের হয়ে থাকে, কিন্তু তার হৃদয়টা যেন ছিল দুর্বল। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় বাবা মা চিন্তিত হয় তাকে নিয়ে। বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এভাবেই বছর গড়ায়। মায়ের হাহাকার এবং চোখের পানিতে একসময় সকল দুঃখ কষ্টের অবসান ঘটে ছেলেটার। যত সম্ভব নিজেকে সামলে নিয়ে চাকরি বাকরিতে মনোনিবেশ করে। যদিও তার বাবার ছিল অঢেল সম্পত্তি, ঢাকা শহরের মতো একটা জায়গায় নিজস্ব দালান। তার কয়েকদিন পরে মায়ের কথায় মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে নেয় ফায়াজ। কিন্তু বৈবাহিক জীবনে দেখা মেলে না শান্তির। ফায়াজ নিজেকে যথেষ্ট বদল করে স্ত্রীর প্রাপ্যটা তাকে দিতে চেয়েছিল। চেষ্টা করেছিল স্ত্রীকে ভালোবাসার, কিন্তু মেয়েটা যেন দাম্ভিক স্বভাবের ছিল। সংসারে প্রবেশের মাস দুয়েকের মধ্যেই পুরো সংসারটা নিজের আয়ত্তে আনতে চাইল, যার দরুন শুরু হলো মা স্ত্রীর বিভেদ। এতে একসময় অতিষ্ঠ হয়ে উঠল ফায়াজ। ঘা সরানোর জন্য একজনকে জীবনে এনে ঘা যেন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছিল। একসময় মেয়েটি তো বলেই বসে, তোমার কাছে দুটো অপশন আছে ফায়াজ, হয় তোমার বাবা মাকে বেছে নিবে, নয়তো আমাকে। তোমার বাবা মায়ের সঙ্গে এক ছাদের তলায় আমি আর থাকতে রাজি নই। আমার আলাদা সংসার চাই। ফায়াজ স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু মেয়েটি বুঝলই না। ভয় দেখালো ডিভোর্সের, সাথে শ্বশুর শাশুড়ির হুমকি ধামকি তো আসছেই। এত সব কিছু আর নিতে পারলো না সে, আর না পারলো তার বাবা মাকে ছাড়তে। তার ওই কঠিন বিপদের সময় তো এই বাবা মাই ছিল পাশে। এই মেয়েকে মূলত সে বিয়ে করেছিল মায়ের জেদের কারণে। বিভিন্ন বোঝ দিয়েও যখন কাজ হলো না, তখন ডিভোর্সেই বেছে নিল ফায়াজ। যেই সম্পর্কে মানসিক শান্তি নেই, সেই সম্পর্ক না থাকাটাই শ্রেয়। সময়টা গোধূলির বিকেল। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে ফায়াজ এবং অর্থিকা। অফিসে একটা মিটিং ছিল, কিন্তু মিটিং ক্যান্সেল হওয়ায় দুপুরের দিকেই ছুটি পেয়ে যায় অর্থিকা। তাই আসরের নামাজ আদায় করে আজ সে ছাদে এসেছিল কাপড় নিতে, আর তখনই দেখা হয়ে গেল ফায়াজের সাথে। চেয়েও যেন ছেলেটিকে উপেক্ষা করে চলে যেতে পারল না অর্থিকা। কিছুক্ষণ নীরবতার পর ফায়াজ নিজেই বলে উঠল, সব কিছু কি নতুন করে আবারও শুরু করা যেত না অর্থিকা? অর্থিকা হেসে উত্তর দিল, নতুন করেই তো শুরু করেছি। এই শুরু করার কথা বলছি না। তাহলে? আমি তোমায় এখনও সেই আগের মতোই ভালোবাসি। তখন তোমায় পাইনি, কিন্তু এখন তো আর কোনো বাধা নেই আমাদের মধ্যে। বিয়ে করবে আমায়? তোমার ছেলে নিয়ে আমার কোনো আপত্তি নেই, ও তো তোমারই অংশ। বাবার সকল দায়িত্ব ভালোবাসা সব দিয়ে ওকে বড় করব। এ হয় না ফায়াজ। কেন হয় না? কতই তো হচ্ছে। আমার পক্ষে নতুন করে সংসার বাঁধা সম্ভব নয়। আমার পুরো জগৎ জুড়ে শুধু তন্ময়। ও ব্যতীত অন্য পুরুষের ঘ্রাণ আমি চাই না। চাই না কারো ভালোবাসা। ইহকালে যেমন আমি তন্ময়ের ছিলাম, তেমন পরকালেরও ওর হয়েই থাকতে চাই। দুনিয়াতে নতুন করে কারোর সঙ্গে ঘর বাঁধলে কি এটা সম্ভব? অর্থিকা? ছেলেটির কণ্ঠস্বর করুণ শোনালো। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে অর্থিকা বলল, কিছু করার নেই ফায়াজ। এতটুকু স্বার্থপর তো হতেই হয় বলো। তন্ময় স্বামী হিসেবে চমৎকার একজন পুরুষ। সবাই প্রেমিক হতে পারলেও সবাই কিন্তু স্বামী হতে পারে না ফায়াজ। আমি তার মায়া, সম্মান, আগলে রাখা ভালোবাসা এবং
ব্যক্তিত্বের সৌন্দর্যের ওপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি। এ বাঁধন থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা মৃত্যু। আমার মৃত্যু কবে হবে তা একমাত্র রবি জানেন। তাই এই ব্যাপারে আর কখনো কিছু বলো না। তোমার পুরোটা জীবন পড়ে আছে। নতুন করে কাউকে জীবনে জড়িয়ে সুখে সংসার করো। বলেই ছাদ থেকে নিচে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো অর্থিকা। ফায়াজ পিছু থেকে বলে ওঠে, তুমি আমার অনুমতি নিয়ে একবারও ভাবলে না অর্থিকা, আমার অপরাধটা কোথায় ছিল? কেন আমি বঞ্চিত হলাম তোমার ভালোবাসা থেকে? অর্থিকা প্রতিমধ্যে থেমে গেল, পিছু করে চমৎকার হেসে বলল, সময় কারোর জন্য থেমে থাকে না। তোমার ভুল ছিল, তুমি সময়ের কাজ সময়ে করতে পারোনি। তোমার ভুল ছিল, তুমি সঠিক সময়ে নিজের অনুভূতির কথা জানাতে পারোনি। সব ভুল তোমার, এসব খামখেয়ালিপনার, যা চাইলেই তুমি আর শোধরাতে পারবে না। আর এক মুহূর্ত দাঁড়ালো না অর্থিকা, চলে গেল নিচে। আর সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল একজন হেরে যাওয়া পুরুষ, প্রেয়সীকে না পাওয়া ব্যর্থ প্রেমিক। বৌমার বাবা একসময় পুলিশ ছিলেন, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে চাকরি হারিয়েছিলেন। মায়ের কথায় মুখ তুলে তাকায় শ্রাবণ, দেখতে পায় শান্তার চোখে মুখে রাগের আভাস। শান্ত স্বরে মায়ের উদ্দেশ্যে বলে, হ্যাঁ তো আগে কেন বলিসনি এ কথা? বলার মতো অত গুরুত্বপূর্ণ মনে হয়নি তাই। ছেলের কথায় আশ্চর্য হন শান্তা, বসে পড়েন বিছানায়, রাগত স্বরে বলেন, এটা গুরুত্বপূর্ণ কথা নয়। আত্মীয় স্বজনরা যখন একথা জানবে তখন আমাদের মান সম্মান কোথায় গিয়ে পৌঁছাবে বুঝতে পারছিস? তুমি জানালেই জানবে। মেহু, একদম মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। সব কিছু মেনে নেই বলে মায়ের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহসও দেখাবি না। বেশ চেঁচিয়ে কথাটা বলে উঠলেন শান্তা। মা যখন হুটহাট রেগে যায় তখন এমন করেই কথা বলে, যা শ্রাবণের অজানা নয়। মোবাইলটা রেখে পূর্ণ দৃষ্টিতে মায়ের পানে তাকায় সে, বলে, আস্তে কথা বলো মা, নোভা শুনতে পাবে। শুনলে শুনুক, একথা তো আর মিথ্যে নয়। না মা, ওর শোনা উচিত নয়। উচিত নয় আমার মায়ের এমন ব্যবহারের সঙ্গে পরিচিত হওয়া। আমরা যেমন জানি আমাদের মা কোমল হৃদয়ের একজন নারী, তেমন নোভাও এই কথাটাই জানে। শুরু থেকে তোমার এই রূপের সঙ্গে পরিচিত হয়ে আসছে। হঠাৎ করে আরেক রূপ দেখলে তার ভেতরে কি মনোভাব তৈরি হবে বলো তো? আর কিছু না হলেও তোমার জন্য তার মনে দূরত্বের সৃষ্টি হবে। আমি আমার মা কিংবা নোভাই দুই নারীর কাউকেই ত্যাগ করতে পারবো না মা। রাগের পারদ গলল না শান্তার, কণ্ঠ নিচু হলো, বললেন, সব জেনেও আমন একটা মেয়েকে কেন বিয়ে করলি? এসব ঘটনা ঘটার অনেক আগেও আমার জীবনে এসেছিল মা। ওকে আমি ভালোবেসেছি। আমি দেশ ছাড়ার পর পরে এইসব ঘটনা ঘটে, যার জন্য লজ্জায় আমার সঙ্গে আর যোগাযোগ পর্যন্ত রাখিনি মেয়েটা। দূরত্ব সৃষ্টি করে নিয়েছিল আমাদের মধ্যে। ওই দূর দেশে ওকে ছাড়া কতটা যে কষ্টে ছিলাম তা কেবল আমিই জানতাম মা। দেশে ফিরে রাত দিন এক এক করে ওকে খুঁজে বের করছি। বারবার আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু ও জানা আমায় কি বলেছিল? নিজের অনুভূতি ভালোবাসা লুকিয়ে বলেছিল, এমনটা হয় না শ্রাবণ। তোমার বাবা মা সবটা জানার পর আমাকে ভালোভাবে গ্রহণ করবেন না, আত্মীয় স্বজনরা কটু কথা বলবে। এইসব বুঝ জ্ঞান দিয়ে বারবার আমায় ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আমি বড় মুখ করে বলেছি, আমার বাবা মা এমন নন। অন্যায় তোমার বাবা করেছিল, কিন্তু তোমরা না। কিন্তু ও মানেনি। ওর বড় বোন উদ্যোগ না নিলে হয়তো ওকে কিছুতে আমি নিজের করে পেতাম না মা। বলেই থামে শ্রাবণ, পুনরায় বলে, ও খুবই আত্মমর্যাদা সম্পন্ন একজন নারী। ওর ব্যক্তিত্ব প্রখর। নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হবে, অপমানিত হতে হবে এমন স্থানগুলো সে এড়িয়ে চলে। তাই আশা করে সব কথা কখনো ওর সামনে তুমি বলবে না। আমি ওকে নিজ দায়িত্বে এখানে নিয়ে এসেছি, তাই ওর সম্মানের দিকটাও আমারই দেখার বিষয়। বাবা সবটা জানে, তোমায় জানাইনি, কারণ আমি ভেবেছিলাম আমার মায়ের এসবে কোনো সমস্যা হবে না। মায়ের উপর এতটুকু বিশ্বাস তো সন্তানের থাকে, তাই নয় কি মা? রাগটা এবার নিমিষেই উধাও হয়ে গেল শান্তার। হঠাৎ ফোন কলে রুবির থেকে এত নেতিবাচক কথা শুনে ওনার রাগ হয়েছিল, তাই তো তৎক্ষণাৎ চলে আসেন পুত্রের কক্ষে। ওনার নীরবতায় শ্রাবণ প্রশ্ন ছড়ে, একথা নিশ্চয়ই তোমার খালামণি বলেছে, তাই না? কাচুমাচু মুখ করে শান্তা উত্তর দিলেন, হ্যাঁ, তখন অমন করে রুবি বলল যে। তাই তোমার রাগ হয়েছে? আচ্ছা মা, নিজের সংসারের কথা অন্য কাউকে বলার মধ্যে কি কোনো মহত্ব আছে বলো? মানছি খালামণি তোমার আপন ছোট বোন, কিন্তু তাই বলে তো চাইলেই সব বলা যায় না। তোমাদের দুজনের আলাদা আলাদা সংসার আছে। খুই খালামণি তো তোমায় নিজেদের ব্যাপারে কিছু বলে না? কে বলেছে? রুবি কিছু বলে না, সব বলে। হাসে শ্রাবণ, বলে, আনিকার স্বামীর সঙ্গে যে আনিকার ঝামেলা চলছে তাকে জানো?
লিমনের বউর সঙ্গে প্রায়ই খালামণি ঝগড়া হয় বাড়িতে, সেগুলো জানো? খালুর যে চাকরি চলে গিয়েছিল সে কথা কি কখনো জানতে? পৈতৃক সম্পত্তি নিয়ে যে খালুদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু, সে কথাই বা জানো? পুত্রের কথায় চমকান শান্তা, বলেন, এত কিছু হয়েছে কই? রুবি তো আমায় জানালো না কিছু। তাছাড়া বউ ভাতের অনুষ্ঠানে তো সবার মধ্যে কি মিল দেখলাম। স্বাভাবিক, কারণ সে তো আর তোমার মতো নয় যে নিজের ব্যক্তিগত সমস্যা মানুষের সামনে প্রকাশ করে ছোট হবে। নিজেদের মধ্যে একটা গোপনীয়তা থাকতে হয় মা। খালামণি নিজেদেরকে তোমার কাছে ছোট করতে চায়নি বলেই জানায়নি, অথচ তুমি বোন অন্তপ্রাণ, তাই সব বলে দাও বোনকে। বোন যদি তোমার ভালোই হতো তাহলে এ বয়সে এসে পুত্রবধূর সঙ্গে রোজ রোজ ঝগড়া করতো না। বোন তোমার ভালো চাইলে কখনোই নোভার বাবার নাম কৌশলে জেনে এত খোঁজ খবর নিয়ে তোমার কানে বিষ ঢালতো না। ভালো চাইলে জায়ের মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা তোমার মাথায় ঢোকাতো না। যে মেয়ে দুইবার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছে, সেই মেয়েকে কি করে তোমার বোনের ছেলের জন্য ঠিক করে বলো তো? এসব কি বলছিস মেহু? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ, বলে, বাবা এমনি এমনি খালামণিকে অত অপছন্দ করে না মা, বুঝলে? নইলে তোমার চাচাতো ভাই, চাচাতো বোন, এই ভাই বোনদের নিয়ে তো তার কোনো সমস্যা নেই, কারণ বাবা মানুষ চেনে। বৌভাতের অনুষ্ঠানের দিন দেখলে না কিভাবে নোভাকে এড়িয়ে গেল খালামণি, কিভাবে প্রান্তির আশপাশ ঘুরঘুর করে ভাব জমাচ্ছিল। তুমি আমার মা, সেক্ষেত্রে অভিজ্ঞতার বুদ্ধি তোমার বেশি, তাই বোনকে এতটা বিশ্বাস করো না। বিয়ের পর ভাই বোন আর অত আপন থাকে না, সবার আলাদা আলাদা সংসার হলে সম্পর্কগুলো আর আগের মতো থাকে না। এই যে আজ ওনার কথায় তুমি যেভাবে রোশানলে ফেটে পড়লে, সেভাবেই ভবিষ্যতেও যদি এমন করো তাহলে কিন্তু আমাদের এই সুন্দর সাজানো সংসারটা থাকবে না মা। ওরা পরের বারের মেয়ে, হুট করে নতুন এক পরিবেশে এসেই সহজে সবাইকে আপন করে নিতে পারবে না। তোমারই তো উচিত তাদেরকে নিজের ভালোবাসা দিয়ে নিজের মতো গড়ে তোলা। তুমিও তো এমন একটা সময় পার করে এসেছো, সবই তো জানো, বোঝো। তাছাড়া নোভার আচরণ কি কখনো এমন কিছু দেখেছো যার কারণে ওর প্রতি রাগ হয় তোমার? দুদিকে মাথা নাড়ায় শান্তা, মনে মনে কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। নীরবে উঠে ত্যাগ করেন পুত্রের কক্ষ। বাড়ি প্রায় ফাঁকা হয়ে এসেছে। শ্রাবণের ফুপুরা ফিরে গেছে নিজেদের বাড়ি, রয়ে গেছে শুধু চাচা চাচি আর চাচাতো ভাই বোনেরা। তারাও বিকেলের দিকে রওনা দিবে নিজেদের আবাসস্থলে। দুপুরে রান্নার আয়োজন চলছে। ছোট চাচি এবং চাচাতো জায়ের সাথে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন অনুভা। ফাঁকে ফাঁকে চলছে তাদের গল্প, যদিও অনুভা শুধু শুনে যাচ্ছে, মাঝে মধ্যে হাঁ হুঁ করছে, মুসকি মুসকি হাসছে। বিছানায় আয়েশ করে বসে মোবাইল ঘাঁটছে প্রান্তি। সহদ্য গিয়েছিল একটু নিচে, ঘরে এসে স্ত্রীকে বসে থাকতে দেখেই জিজ্ঞেস করলো, এখানে এভাবে বসে আছো কেন? নড়ে চড়ে উঠল প্রান্তি, তাকালো স্বামীর পানে, হেসে বলল, ওখানে ফিরে ওদের জন্য বড়সড় একটা পার্টি না দিলে নাকি ওরা ছাড়বে না। কাদের জন্য? আরে ফ্রেন্ডসদের। ও, আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না। এখানে বসে কি করছো? নিচে সবাই আছে, ওদের কাছে যাও। নতুন বউ এভাবে ঘরে বসে থাকলে কি বলবে সকলে? মুখের আদল বদলে গেল প্রান্তির, বিরক্তির সহিত বলল, কাউকেই তো আমি চিনি না, কার সাথে কথা বলবো? তোমাকে আগ বাড়িয়ে কথা বলতে কে বলেছে? তুমি নিচে গেলে ওরাই তোমার সাথে কথা বলবে। তাছাড়া ভাবিও তো তোমার মতোই নতুন বউ, সে তো দিব্যি ঘরে বসে না থেকে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়েছে। সবাইকে দিয়ে সবটা হয় না। ফ্যামিলি সম্পর্কে জেনেই বিয়ে করেছো আমায়। ব্রেকআপ করে ফেলার পরে কথা দিয়েছিলে বিহেভিয়ার পুরো চেঞ্জ করে ফেলবে, তাহলে এখন এমন করে কথা বলছো কেন? নিরুত্তর প্রান্তি সৌহার্দ্য এগিয়ে গিয়ে তার পাশে বসলো। স্ত্রীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল স্বরে বলল, আমরা দুই ভাই, দুজনেই বাবা মায়ের গর্ব। দুজনেই যোগ্যতার দিক দিয়ে কেউ কারোর থেকে কোনো অংশে কম নেই। আবার দুজনেই ভালোবেসে নিজেদের শখের নারীকে বিয়ে করেছি। তার মধ্যে তুমি যদি এভাবে অহংকারী মনোভাব নিয়ে চলাফেরা করো, তাতে আমার বাবা মাকে নিয়ে কিছু না বললেও আত্মীয় স্বজনেরা কিন্তু ঠিকই কথা বলবে। তাতে সবার সামনে আমি ছোট হয়ে যাব। নিজের পছন্দ এবং ভালোবাসার প্রতি প্রশ্ন উঠবে। তুমি কি এটা চাও প্রান্তি? দুদিকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় প্রান্তি। ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করলো সৌহার্দ্য। মেয়েটি এদিক দিয়ে ভালো আছে, তাকে বোঝালেই সব কিছু বুঝে ফেলে। সৌহার্দ্য পুনরায় বলল, নিচে যাও, কারো কথায় একদম বিরক্তি প্রকাশ করবে না। আর একটা কথা, ভাবি সম্পর্কে তোমার বড়, তাই তাকে বড় বোনের মতো সম্মান দিয়ে কথা বলবে সব সময়।
মনে রেখো আমার কাছে কিন্তু আমার পরিবার সব্বার ঊর্ধ্বে। এবারও সায় জানিয়ে শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে নিল প্রান্তি। নিঃশব্দে বের হলো ঘর থেকে। সন্তর্পণে নিঃশ্বাস পেল সহাদ। মেয়েটা এই পরিবেশে মানিয়ে নিতে পারলেই হলো এবার। প্রান্তিকে নিচে উপস্থিত হতে দেখেই চাচাতো ভাই রুয়েলের স্ত্রী তুর তাকে টেনে বসিয়ে দিল সোফায়। সৌজন্য হাসলো প্রান্তি। নতুন বউকে দেখে বাকিরাও তাকে ঘিরে ধরলো। শুরু করলো নিজেদের পরিচয় পর্ব। রান্নাঘর হতেই তাদের দিকে তাকিয়ে রইলেন শান্তা। গতকাল থেকে খাওয়ার সময় ব্যতীত ছোট পুত্রবধূকে নিচে নামতে না দেখে বেশ চিন্তিত হয়েছিলেন তিনি। বারবার দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। ছেলে আদৌ সঠিক মেয়েকে নিজের জন্য বেছে নিয়েছে তো? মেয়েটি কি মিশুক নয়? পরিবার কি তার অপছন্দ? মন থেকে যেন সেই দ্বিধা এবার কাটল ওনার। বেলা বাড়ল, তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হলো আবহাওয়ার। অফিসে কিছু প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলছে অর্থিকা। মোবাইলের স্ক্রিনে জল করছে একটি নম্বর, কিন্তু মোবাইলটা সাইলেন্ট থাকায় তার শব্দ কান পর্যন্ত পৌঁছল না অর্থিকার। কিছু সময় গড়ালো। একজন নারী সহকর্মী বলে উঠলেন, আপা আপনার মোবাইলটা বাজছে। বিরক্তিতে ভুরুদয় কুঞ্চিত হলো অর্থিকার। গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন আসায় মনোযোগে যেন ভাটা পড়ল। মোবাইল হাতে নিয়ে চেক করতেই দেখতে পেল এটি মাজেদার নাম্বার। মেয়েটি এ সময় কেন কল দিচ্ছে এভাবে? বাড়িতে কিছু হলো নাকি? মা তাইম ঠিক আছে তো? হাজারটা উটকো চিন্তাভাবনা নিয়ে কল ব্যাক করলো অর্থিকা। রিসিভ হলো সঙ্গে সঙ্গে। সে কিছু জিজ্ঞেস করার আগেই অপর পাশ হতে শঙ্কিত বিচলিত নারী কণ্ঠে বলে উঠল, আপা গো, আপনি কই? তাড়াতাড়ি বাড়িতে হেন। আমি তো অফিসে মাজেদা। কার কি হয়েছে? টাইম ঠিক আছে তো? টাইম বাজান ঠিক আছে, কিন্তু চাচি তো ঠিক নাই আপা। দুপুরে খাওয়ানোর লাইগা ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ করল না। ভাবছি হয়তো ঘুমায়, বিকাল হইয়া গেছে, এখনও উড়ার নাম নাই। অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কিছুতেই উঠল না। চাচি তো এমনে কখনো ঘুমায় না। পরে শরীরে হাত দিয়া দেখি গো আপা বরফ হইয়া রয়েছে। আপনারে অনেক ফোন করছি, কিন্তু আপনি ধরেন নাই, তাই আশেপাশে মাইনসে গোডাইকা আনছি। হেরাই চাচিরে হাসপাতালে আয়না ভর্তি করছে। আপা গো, আমার তো ডর লাগতাছে, আন্নে তাড়াতাড়ি আহেন আপা। মুহূর্তেই হতভম্ব হয়ে গেল অর্থিকা। ইদানিং মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। অনেকবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাইলেও সুফিয়া কিছুতেই যেতে রাজি হলেন না। মেয়েকে বিভিন্ন বোঝ দিয়ে আটকে দিলেন। ঘর থেকেও বের হন না তেমন। সারাক্ষণ মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করেন। আজ সকালেও তো মাকে বিছানায় শোয়া অবস্থায় দেখে এসেছে অর্থিকা। মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সেই মায়ের কি হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে? মাথায় কাজ করছে না তার। শক্ত করে সম্মুখে টেবিলটা ধরল সে। সহকর্মীরা তার অস্থিরতা দেখে এগিয়ে এলো। একজন বলল, আপনি ঠিক আছেন তো? কিছু হয়েছে কি? কিয়ৎক্ষণ নীরব থেকে সে। সহকর্মীদের মধ্যকার একজন এগিয়ে দেয় পানির বোতল। পানি পান করে গলা ভেজায় অর্থিকা। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে, আমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে যেতে হবে ওখানে। সকলে চমকায়। তাদের মধ্য থেকে আরেকজন বলে ওঠে, আপনি বরং হাসপাতালেই চলে যান, এদিকটা না হয় আমরা সামলে নিব। ম্যামকে সবটা বুঝিয়ে বলবো, আশা করি উনি বুঝবেন। আর বিলম্ব করল না অর্থিকা। নিজের টেবিল হতে ভেন্টি ব্যাগটি নিয়ে বের হয়ে গেল অফিস থেকে। পথে আবারও মাজেদাকে কল করে জেনে নিল হাসপাতালের ঠিকানা। বিকেল পেরিয়ে ধরণীতে সন্ধ্যা নেমেছে। আত্মীয় স্বজনরা চলে গেছে বিকেলেই। বাড়ি যেন এখন পুরোপুরি নিস্তব্ধ। চা বানিয়ে সকলকে চা পরিবেশন করে ঘরে এলো অনুভা। শ্রাবণ বাড়িতে নেই। ছেলেটার মন খুব ছটফটে। এক স্থানে বেশিক্ষণ বসে থাকতে পারে না, যা অনুভা ভালো করেই খেয়াল করেছে। শরীরটা বিছানার ওপর শটান করে ছেড়ে দিল সে। মাথা গুজল বালিশে। সেই যে সকালে উঠেছে, তারপর আর শোয়া হয়নি তার। যদিও শান্তা বারবার তাকে ঘরে এসে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু সে আসেনি। বাড়িতে অতিথি, তাদের মধ্যে নতুন বউ ঘরে এসে শুয়ে থাকলে লোকে কি বলবে? তাছাড়া শ্রাবণ তো ঘরেই ছিল। চোখ জোড়া বন্ধ করে নিতেই ঝঙ্কার তুলে অনুভার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে মাজেদার নাম্বার দেখে রিসিভ করে উঠে বসলো। প্রশ্ন করলো, আরে মাজেদা আপা যে, কেমন আছো? আপা বাড়িতে আহেন আপনি। গলাটা কেমন ভারী শোনালো তার। প্রতিটি শব্দ যেন তরঙ্গের মতো ঢেউ খেলে ছুটে এলো। মুখের হাসি হাসি ভাবটা সরে গেল অনুভার। পুনরায় প্রশ্ন করলো, বাড়িতে আসবো? কারো কিছু হয়েছে মাজেদা আপা? শব্দ করে কেঁদে উঠল মেয়েটি। চমকালো অনুভা। বিচলিত হয়ে উঠল তার মন। বলল, কাঁদছো কেন মাজেদা আপা? কি হয়েছে? সব ঠিক আছে তো? কি হলো বলো না। কিছু বলতে চাইল মাজেদা, কিন্তু পারল না। তৎক্ষণাৎ কেউ তার হাত থেকে কেড়ে নিল ফোন। অপরিচিত নারী কণ্ঠে একজন বললেন, তুমি অনুভা? তোমার মা একটু অসুস্থ, বাড়িতে এসো তো। কে আপনি? কি হয়েছে মায়ের?
আমি তোমাদের পাশের ফ্ল্যাটের আন্টি, তুমি একটু তাড়াতাড়ি এসো মা। বলেই কল কাটলেন ভদ্রমহিলা। কিন্তু অনুভা যেন অশান্ত হয়ে উঠল। মায়ের কি হয়েছে? মাজেদা আপা কাঁদল কেন? এসব প্রশ্ন মস্তিষ্কে হানা দিতেই মাথা ধরে এলো। দ্রুত শ্রাবণের নাম্বারে কল দিল। কলটা বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার কল দেওয়ার পর কেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রিসিভ হলো তা। বিপরীত পাশ হতেও ঠাট্টার ছলে শ্রাবণ বলে উঠল, একটু বাইরে এলাম আর অমনিতে আমার মিস করা শুরু করে দিলে, তাই না? সেসব কথায় বিশেষ গুরুত্ব দিল না অনুভা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বাড়ি যাব শ্রাবণ, তুমি কোথায়? এক্ষুনি এসো। বাড়িতে? এখন? এখন বাড়িতে কিভাবে যাবে নোভা? বাড়ির সকলের কথা মনে পড়ছে, তাই না? আজ রাতটা বরং থাকো, কাল না হয় নিয়ে যাব। মাজেদা আপার কল এসেছিল, মা নাকি খুব অসুস্থ। আমি কিছু জানি না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তুমি না পারলে আমি একা একাই চলে গেলাম। একা একা একদম বেরোবে না, তুমি তৈরি হও, আমি এখনই আসছি। বলেই কল কেটে বাড়ির দিকে ছুটল শ্রাবণ।